আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের 'আশাবরী' পর্ব ৩। পচা মাছের মাথা খেয়ে আমাদের কিছু হলো না। বাবার খুব শরীর খারাপ করল, পেট নেমে গেল, সেই সঙ্গে যুক্ত হলো বমির উপসর্গ। ভাইয়া বলল, কলেরা বাঁধিয়ে বসেছ নাকি বাবা? বাবা ক্ষীণস্বরে বললেন, বাঁচব না রে, বাঁচব না, আমার দিন শেষ। বাবার এই ঘোষণায় আমরা বিশেষ বিচলিত হলাম না, কারণ সামান্য অসুখ বিসুখেই তিনি এ জাতীয় ঘোষণা দেন, যা মাকে খুব কাবু করে ফেলে। মা এবারও খুব কাবু হয়ে পড়লেন। ভাইয়াকে কাঁদো কাঁদো গলায় বললেন, একটা ভালো ডাক্তার আন, মানুষটা মরে যাচ্ছে দেখছিস না? ভাইয়া সহজ গলায় বলল, যে কোনো ডাক্তারই আসুক, বাবাকে স্যালাইন ওয়াটারই দেবে। কাজেই চুপ করে বসে থাকো, চিন্তার কিছু নেই। বাবার শরীর থেকে পচা মাছের সর্বশেষ অংশটা বের হয়ে না যাওয়া পর্যন্ত দাস্ত এবং বমি চলতেই থাকবে। কি করে বুঝলি? তুই কি ডাক্তার? এসব বোঝার জন্য ডাক্তার হওয়া লাগে না মা, এগুলি হচ্ছে কমন সেন্স। আমার অন্য কোনো সেন্স না থাকলেও কমন সেন্স খুব ভালো। কাল পরশুর মধ্যে দেখবে বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসেছে। যদি না বসে, তখন ডাক্তার আনবো। বড় ডাক্তার আনতে হলো না। বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসলেন এবং সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন বরিশাল যাবার জন্যে। বরিশাল থেকে সুপারি কিনে আনতে হবে। এইটাই নাকি ঠিক সময়। মা অবাক হয়ে বললেন, এই শরীর নিয়ে তুমি বরিশাল যাবে কি করে? বাবা বিরক্ত হয়ে বললেন, আমি তো সাঁতার দিয়ে যাব না, লঞ্চে করে যাব। ডেকে বিছানা করে হাওয়া খেতে খেতে যাব। মা বললেন, তোমাকে আর ছোটাছুটি করতে হবে না, ঘরে বসে থাকো, যা পারো করো। সংসার তুমি যতদিন পেরেছ টেনেছ, এখন রঞ্জু টানবে। বাবা বিস্মিত হয়ে বললেন, ও টানবে কেন? এটা কি ওর সংসার না আমার সংসার? আমার ব্যবসার যা ধারা, ঘরে বসে থাকলে চলবে না, জায়গায় জায়গায় যেতেই হবে। ঠিক আছে, শরীর সারুক তারপর যাবে। এখন রঞ্জুকে গুছিয়ে বলে দাও, ও সুপারি কিনে আনবে। ও সুপারি কি কিনবে? সবাইকে দিয়ে সব কিছু হয় না। ঢাকা শহরে ভ্রাম্যমাণ পাগল কত প্রকার ও কি কি, ওকে জিজ্ঞেস করো, ও বলে দেবে। সুপারির দর জিজ্ঞেস করো, বলতে পারবে না। শরীর পুরোপুরি না সারতেই বাবা বরিশাল যাবার ব্যবস্থা করে ফেললেন। আমরা সবাই প্রবল আপত্তি করলাম। শুধু আপা বলল, বাবা বাইরে গেলে ভালোই হবে, অনেকদিন ঘরে থেকে মন টন খারাপ হয়ে আছে। আগের মতো ঘোরাঘুরি শুরু করলে শরীর আরও তাড়াতাড়ি সারবে। বাবার সবগুলি প্যান্ট ঢিলা হয়ে গেছে, পিছলে পড়ে যায়। বেল্ট নেই, কাজে পায়জামার দড়ি দিয়ে প্যান্ট পরা হলো। তিনি এক হাতে স্যুটকেস নিয়ে, অন্য হাতে দুটি ছোট টিফিন ক্যারিয়ার নিয়ে বিকাল 4টায় রিকশায় উঠে বসলেন। তার লঞ্চ 2টায়। ট্রাফিক জ্যামে পড়ে যেন লঞ্চ মিস না করেন, সেজন্যই এত সাবধানতা। 4 দিনের মাথায় চলে আসবো, খুব বেশি হলে 1 সপ্তাহ। চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ হাফেজ। বাবা বাড়ি থেকে বেরুলেই মা মন খারাপ করেন। এবার অনেক বেশি মন খারাপ করলেন, কারণ আগের রাতে তিনি নাকি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছেন। মার দুঃস্বপ্নগুলি সাধারণত খুব জটিল হয়, এটা তেমন জটিল না। এক অন্ধ লোক ভিক্ষা চাইতে এসেছে। বাবা ভিক্ষা দিতে যাচ্ছেন, মা আপত্তি করছেন, ওর কাছে যেও না, ও আসলে ভিক্ষুক না, খুনি, ও তোমাকে খুন করবে। বাবা মার কথা শুনলেন না, কাছে গেলেন। অন্ধ লোকটা তখন বিকট শব্দে হেসে উঠল। মার ঘুমও ভেঙে গেল। বাবার রিকশা বড় রাস্তা পার হবার আগেই মা আমাদের কাজের মেয়েটিকে একটা কালো রঙের মুরগি কিনতে পাঠালেন। আগামীকাল ভোরে এই মুরগি কোনো একজন অন্ধ ভিখারিকে ছৎকা দেয়া হবে। রাত 12টার দিকে আমরা সবাই যখন ঘুমোতে যাচ্ছি, বাবা এসে উপস্থিত। ভাইয়া অবাক হয়ে বলল, ব্যাপার কি? বাবা হাসতে হাসতে বললেন, ব্যাপার কিছু না, হঠাৎ একটা জিনিস মনে পড়লো, চলে এলাম। কি মনে পড়লো? না মানে, আগামীকাল দিনটা একটা বিশেষ দিন, ভুলে গিয়েছিলাম। লঞ্চে উঠে মনে পড়লো, চলে এলাম। একদিন পরেই যাই, একদিনে কি হবে? বিশেষ দিন মানে কি হয়েছিল এই দিনে? সে বিরাট ইতিহাস, আরেকদিন বলবো। আরেকদিন বললে হবে না, আজই বলতে হবে। দেখা গেল তেমন বিরাট ইতিহাস কিছু না। এই দিনে বাবা মার সঙ্গে প্রথম কথা বলেছেন। সেই কথাও নিতান্ত গদ্য ধরনের কথা। বাবা মার বাড়িতে অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পর মা দরজা খুললেন। বাবা বললেন, এটা কি জয়নাল সাহেবের বাড়ি?
মা বললেন, হুম, ওনাকে একটু ডেকে দাও। উনি বাড়িতে নাই। বাবা চলে এলেন এবং আধ ঘন্টা পর আবার গেলেন। আবারও একই কথাবার্তা হলো। বাবা ফিরে এসে আবার আধ ঘন্টা পর গেলেন। এইবার মা হেসে ফেলে বললেন, আপনি বারবার চলে যাচ্ছেন কেন? বসেন। বাবা বসলেন। ভাইয়া বলল, ওই দিনই কি তোমরা দুজন দুজনের প্রেমে পড়লে? আহ, কি সব প্রশ্ন! তোর মা কি ঘুমোচ্ছে নাকি? ডেকে দে তো। বিশেষ দিনটার কথা তোর মার মনে আছে কিনা কে জানে। বিশেষ দিনটার কথা মারও মনে ছিল, তবে দিনটি প্রসঙ্গে মার বর্ণনা এবং বাবার বর্ণনা এক না। মার কথা মতো বাবা পরপর ৩ বার জয়নাল সাহেবের খোঁজ করলেন এবং প্রতিবারই বললেন, এক গ্লাস পানি খাবো। শেষবার মা পানি দেননি, লেবুর শরবত বানিয়ে দিয়েছিলেন। পানি ভেবে বাবা এক চুমুক দিলেন, তার বিস্ময়ের সীমা রইল না। মুখ তুলে মার দিকে তাকাতেই মা হেসে দৌড়ে পালিয়ে গেলেন। মার দৌড়ে পালিয়ে যাবার ব্যাপারটা অবশ্য আমার অনুমান, ঘটনা এমনই ঘটার কথা। আমার ভেবে খুব অবাক লাগে যে বাবা মার চরিত্রের অসম্ভব রোমান্টিক দিকটি আমাদের ৩ ভাই বোন কারোর মধ্যেই নেই। আপার মধ্যে তো ছিটাফোঁটাও নেই, ভাইয়ার মধ্যেও নেই। থাকলে দুলু আপার আবেগ তার চোখে পড়তো। আমার নেই এটুকু বলতে পারি। ছেলেরা যখন ভাব জমানো কথা বলে আমার কেন জানি গা জ্বলে যায়। আমার খুব ঘনিষ্ঠ একজন বান্ধবী আছে, মেরিন। তার বড় ভাই আর্কিটেকচারের 4th ইয়ারে পড়ে। আমাকে দেখলেই গদগদ ভাব করে। এমন বিশ্রী লাগে। সেদিন বলল, তোমার রেনু নামটা আমার পছন্দ না। তোমাকে এখন থেকে স্বর্ণ রেনু রাখলে তোমার কি খুব আপত্তি আছে? আমি বললাম, কোনো আপত্তি নেই। তবে আমিও এখন থেকে আপনাকে কবির ভাই না ডেকে ডাকবো তাম্র কবির ভাই। আপনারও আপত্তি নেই তো? কবির ভাই খুব হকচকিয়ে গেলেন। মেয়েরা কথার পিঠে কথা বলে ছেলেরা ঠিক তাল রাখতে পারে না। তাদের চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায়। অকারণে রাগও হয়। কবির ভাই যে ওইদিন খুব রাগ করেছিলেন তার প্রমাণ হলো, পরদিনই মেরির আমাকে বলল, রেনু, তুই আমার ভাইয়াকে অপমান করেছিস, ব্যাপার কি? আমি বললাম, অপমান করিনি তো। তুই ভাই আমাদের বাসায় আর আসিস না, ভাইয়া খুব রাগ করেছে। আমি মেরিনদের বাসায় আর যাইনি। তবে কবির ভাইয়ের সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো। তিনি রিকশায় করে কোথায় যেন যাচ্ছিলেন। আমি রাস্তার সবাইকে সচকিত করে ডাকতে লাগলাম, তাম্র ভাই, তাম্র ভাই। রাগ, দুঃখ এবং বিস্ময়ে বেচারার মুখ কালো হয়ে গেল। তিনি রিকশা থামালেন। আমি এগিয়ে গিয়ে বললাম, কোন দিকে যাচ্ছেন? কেন? আমার পথের দিকে হলে আপনার সঙ্গে খানিকটা যেতাম। দুপুর রোদে হাঁটতে ভালো লাগছে না। তুমি কোন দিকে যাবে? এলিফ্যান্ট রোড। আমি ওই দিকে যাচ্ছি না। আর শোনো একটা কথা, তাম্র ভাই করছো কেন? তাম্র কবির ভাই বললে অনেক বড় হয়ে যায়, এই জন্য শর্ট করে বলছি। আপনি রাগ করলে আর বলবো না। কবির ভাই তীব্র দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বললেন, বেয়াদবি করবে না। বেয়াদবি করার বয়স তোমার এখনো হয়নি। আমি কিন্তু বেয়াদবি করতে চাইনি, মজাই করতে চেয়েছিলাম। মজা করারও বোধহয় বয়স আছে। সব বয়সে মজা করা যায় না। আমি ঠিক করে রেখেছি, এর পরে যদি কখনো কবির ভাইয়ের সঙ্গে দেখা হয় আমি খুব বিনয়ী ব্যবহার করব। হেসে হেসে কথা বলবো। এখনো তার সঙ্গে দেখা হয়নি। বাবা বরিশাল চলে যাওয়ার পরপরই মা অসুখে পড়লেন। তেমন কিছু না, জ্বর। ভাইয়া বলল, এই জ্বরের নাম হচ্ছে বিরহ জ্বর। বাবার বিরহে কাতর হয়ে মার জ্বর এসে গেছে। হা হা হা। মার শরীর খারাপ হওয়ায় আমার একটা লাভ হয়েছে। আমি এখন রাতে মার ঘরে ঘুমোচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, বাবা যখন থাকেন না তখনও মা তার ঘরে একা থাকেন। আমাকে বা আপাকে তার সঙ্গে ঘুমোবার জন্য বলেন না। কোন ছোটবেলায় মার সঙ্গে ঘুমিয়েছি মনেই নেই। বড় হয়ে ঘুমোতে এসে লক্ষ্য করলাম আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। একটু সংকোচও লাগছে। যেন আমি অনধিকার প্রবেশ করছি। এই ঘরটা মার নিজের একটা জগৎ। এই জগতে আমাদের বা আমার কোনো স্থান নেই। ঘরটা মা এবং বাবার। মার সঙ্গে ঘুমানোর প্রাথমিক সংকোচ দ্বিতীয় রাতেই কেটে গেল। লক্ষ্য করলাম মা এমনভাবে আমার সঙ্গে গল্প করছেন যেন তিনি আমার একজন বান্ধবী। বাতি নিভিয়ে গায়ে হাত বুলাতে বুলাতে বললেন, মীরা মাঝে মাঝে খুব কান্নাকাটি করে, কেন করে তুই জানিস? না। কাঁদে যে সেটা জানিস? জানি। কখনো জিজ্ঞেস করিসনি? না। জিজ্ঞেস করা উচিত না? তুমি যদি বলো তাহলে জিজ্ঞেস করব। থাক, জিজ্ঞেস করার দরকার নেই। বলার হলে নিজেই বলবে। এই ভেবেই আমি কিছু জিজ্ঞেস করিনি মা।
ভালো করেছিস। আচ্ছা, রঞ্জু কি বিয়ে টিয়ের কথা কিছু ভাবছে? জানি না তো মা। দুলু মেয়েটাকে কি ও পছন্দ করে? করে নিশ্চয়ই, তবে খুব করে বলে মনে হয় না। মা নিঃশ্বাস ফেলে বললেন, আর পছন্দ করলেই বাকি। ওরা তো আর রঞ্জুর সঙ্গে মেয়ে বিয়ে দিবে না। ওরা কোথায় আর আমরা কোথায়? আচ্ছা রেনু, দুলুর বাবা মন্ত্রী হচ্ছে, এটা কি সত্যি? জানি না তো, কে বলল তোমাকে? শুনলাম। হতেও পারে। খুব টাকা পয়সাওয়ালা মানুষজনই তো মন্ত্রী হয়, ওনার তো টাকা পয়সার অভাব নেই। মন্ত্রী হলে ভালো হয়। ভালো হবে কেন? ওনাকে ধরলে হয়তো তখন রঞ্জুর চাকরির একটা ব্যবস্থা হবে। আমরা প্রতিবেশী, আমাদের কথা কি আর উনি ফেলবেন? আমি হাই তুলতে তুলতে বললাম, মন্ত্রীরা কারো কথাই ফেলেন না মা। তাদের বিশাল একটা কালো বাক্স আছে। সবার কথাবার্তা তারা ওই বাক্সে রেখে তালা দিয়ে দেন। ওই তালা আর খুলেন না। মা হাসতে হাসতে বললেন, তুইও দেখি রঞ্জুর মতো হয়ে যাচ্ছিস। মজা করে কথা বলিস। আচ্ছা শোন, রঞ্জু ওই দিন আভা নামের একটা মেয়ের কথা বলছিল। ওই মেয়েটাকে কি তার পছন্দ? জানি না মা। ভাইয়া হচ্ছে এমন এক জাতের ছেলে, কাউকেই যাদের খুব অপছন্দও হয় না, আবার পছন্দও হয় না। এরা পছন্দ করে শুধু নিজেকে, আর কাউকে না। মা হাসতে হাসতে বললেন, তুই বুঝলি কি করে? আমি বললাম, আমি নিজেও অবিকল ভাইয়ার মতো, এই জন্য বুঝেছি। 7 দিনের ভেতর বাবার ফেরার কথা, তিনি ফিরলেন না। তার একটা চিঠি এলো। এবার পোস্ট কার্ড না, খামে ভরা চিঠি। বিশেষ কাউকে লেখা না, সবার উদ্দেশ্যে লেখা। পর সমাচার এই যে, সুপারি কিনিতে পারি নাই। এবার সুপারির দর অত্যাধিক। ঝড়ে ফলন হয় নাই। অধিকাংশ সুপারির গাছ নষ্ট হইয়া গিয়াছে। অধিক দামে সুপারি ক্রয় করিতে পারি, তাহাতে খুব লাভ হইবে না। কারণ বেনাপোল দিয়া পাটনার সুপারি দেশে আসিতেছে, তা দামেও সস্তা। কাজেই সিদ্ধান্ত নিয়াছি খুলনায় যাইব, অন্য কোনো ব্যবসার সন্ধান দেখিব। সেখানে মধু সস্তা, তবে মধুর তেমন বাজার নাই। প্রচুর বিদেশি মধু দেশে পাওয়া যায়। বিশেষ করিয়া অস্ট্রেলিয়ার মধু দামেও সস্তা। গুণগত মানও খারাপ না। যাই হোক, এইসব নিয়ে তোমরা চিন্তা করিবে না। আমি ভালো আছি। খাওয়া দাওয়া খুব সাবধানে করিতেছি। বাহিরের খাদ্য গ্রহণ করিতেছি না। সপাক আহার করিতেছি। আল্লাহর অসীম করুণায় সপাক খাইবার ব্যবস্থা হইয়াছে। খুব শীঘ্র তোমাদের সহিত সাক্ষাৎ হইবে। ইতি। মার জ্বর সেরে গেছে। তিনি কাজকর্ম শুরু করেছেন। তবে তাকে দেখলে খুব দুর্বল এবং মা মরা মনে হয়। তার রাতে ঘুম হয় না। যতবার আমি জাগি দেখি মা একটা হাত পাখা দুলাচ্ছেন। এই ঘরের একটা সিলিং ফ্যান ছিল, সেটা নষ্ট। ঠিক করানো হচ্ছে না, কারণ আমরা আবার টাকা পয়সার কষ্টে পড়ে গেছি। ভাইয়ার শতদল পত্রিকাটি বন্ধ হয়ে গেছে। এত খাটাখাটনি করে ঢাকা শহরের ভ্রাম্যমাণ পাগল নিয়ে যে লেখাটা সে লিখেছে, তা কোথাও ছাপাও হয়নি। ঘরে পড়ে আছে। ভাইয়া কাজ জুটানোর জন্য খুব ছোটাছুটি করছে। লাভ হচ্ছে না। আমি দুলু আপার কাছ থেকে প্রথমে ৩০০, পরে ২০০ টাকা এনেছি। সেই টাকাও শেষ। চরম দুঃসময়ে আমরা খুব স্বাভাবিক থাকতে পারি। এখন তাই আছি। ভাইয়া আগের মতোই হাসি তামাশা করছে। সেদিন ভাত খাবার সময় বলল, ঢাকা শহরের সবচেয়ে সুখে কারা বাস করে জানিস খুকি? ঢাকা শহরের সবচেয়ে সুখে আছে ভ্রাম্যমাণ পাগলের দল। কেন? এদের রোজগার খুব ভালো। যার কাছেই টাকা চায় সেই ভয়ে অস্থির হয়ে টাকা দিয়ে দেয়। পাগল মানুষ কি করে ঠিক নেই তো। যে কোনো রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে রেস্টুরেন্টের মালিক কিছু একটা খাবার হাতে ধরিয়ে দেয়, যাতে তাড়াতাড়ি বিদেয় হয়। পুলিশ এদের কিছু বলে না। তাদের আছে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা। আপা বলল, ভিক্ষা না করে লোকজন পাগল সাজলেই পারে। তা পারে, তবে পাগল সাজা খুব সহজ কাজ না, কঠিন কাজ। বিশ্বাসযোগ্য করে তোলার ব্যাপার আছে। পাগল হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করার প্রথম শর্ত হচ্ছে সব কাপড়-চোপড় খুলে ফেলতে হবে, যাতে দেখামাত্র লোকজন বুঝতে পারে এ পাগল। ঢাকা শহরের ভ্রাম্যমাণ পাগলদের শতকরা ৭০ ভাগ হলো দিগম্বর। বানিয়ে বলছি না, হিসাব করে বলছি। আমি বললাম, এর মধ্যে নকল পাগল নেই? আছে, বেশ কয়েকটা নকল পাগল আছে। তবে মজার ব্যাপার হচ্ছে পাগলামির অভিনয় করতে করতে অল্প দিনের মধ্যে এরা পাগল হয়ে যায়। এটা বেশ স্ট্রেঞ্জ একটা ব্যাপার। তুমি দেখি ভাইয়া পাগল বিশেষজ্ঞ হয়ে গেছো। তা হয়েছি। বেশ কয়েকটা পাগলের সঙ্গে আমার খাতিরও হয়েছে। শিক্ষা ভবনের সামনে ছালা গায়ে একটা পাগল বসে থাকে। আমাকে দেখলেই দৌড়ে এসে হাত ধরে টানতে টানতে চায়ের দোকানে নিয়ে যাবে। চা খাওয়াবে, সিগারেট খাওয়াবে।
আসল পাগল না নকল? 100% খাঁটি পাগল। এর বাবা অ্যাডভোকেট, ভাই বোন আছে। এক বোন গ্রিনলেস ব্যাংকের ম্যানেজার। এসব জানলে কোত্থেকে? পাগল তোমাকে বলেছে? আরে না, পাগল কোনো কথা বলে না, খালি হাসে। এর নাম আমি দিয়েছি হাস্যমুখী। এইসব তথ্য আমি জেনেছি যেখানে চা খাই সেই দোকানের মালিকের কাছ থেকে। পাগলের বাবা ওই দোকানে খাতা খুলে দিয়েছে। ছেলে যত কাপ চা খায় হিসাব থাকে। মাসের শেষে টাকা দিয়ে যান। আমি বললাম, ওদের সঙ্গে এত ঘোরাঘুরি করো না তো ভাইয়া। শেষে তুমি নিজেও পাগল হয়ে যাবে। পাগল হইনি তোকে বলল কে? গভীর রাতে তোরা সবাই যখন ঘুমিয়ে পড়িস তখন হা হা করে আমি পাগলের মতো হাসি। আমি বললাম, পাগলরা হা হা করে হাসে না। ভাইয়া অবাক হয়ে বলল, দ্যাটস কারেক্ট। পাগলরা আসলেই হা হা করে হাসে না। অথচ আমরা কথায় কথায় বলি পাগলের মতো হা হা করে হাসছে। ওরা চিৎকার করে কাঁদেও না। আমার ধারণা কি জানিস? যে মানুষ যত সুস্থ সে তত শব্দ করে হাসে এবং কাঁদে। আমি বললাম, অন্য কোনো আলাপ করো তো ভাইয়া। এই প্রসঙ্গ আমার ভালো লাগছে না। প্রসঙ্গ পাল্টাও। পাল্টাচ্ছি। তুই কি তোর দুলুনি আপার কাছ থেকে আমাকে ৩০০ টাকা এনে দিতে পারবি? পারবো। আমার কথা বলবি না। তোমার কথা বললে অসুবিধা কি? অসুবিধা আছে। তুই বলবি তোর নিজের দরকার। আমি টাকা আনতে গেলাম। কার দরকার কিছুই বলতে হলো না। দুলো আপা ড্রয়ার থেকে টাকা বের করতে করতে বলল, রেনু, তোদের কি খুব অসুবিধা যাচ্ছে? আমি বললাম, হুম, তবে সাময়িক। বাবার একটা বড় বিল আটকে আছে। কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। ও আচ্ছা। ভাইয়া যদি একটু সংসারী হতো তাহলে কোনো সমস্যা হতো না। সে একবার বিদেশি কোম্পানির চাকরির অফার পেয়েছিল। বেতন শুনে তুমি মাথা ঘুরে পড়ে যাবে। কত বেতন? 20। 20,000। বলিস কি? ভাইয়া রাজি হলো না, বলে দূর দূর। দূর দূর বলল কেন? জাহাজের চাকরি তো, জাহাজে জাহাজে থাকতে হয়। ভাইয়ার পছন্দ না। দুলাপা মৃদুস্বরে বললেন, জাহাজের চাকরি তো খুব ইন্টারেস্টিং হওয়ার কথা। সবসময় পানির উপর থাকা। চাকরিটা নিলেই পারত। আমরা অনেক বুঝিয়েছি, ভাইয়া রাজি হয়নি। কথাবার্তা চালিয়ে যেতে আমার অস্বস্তি লাগছে। যা বলছি সবই মিথ্যা। কে ভাইয়াকে 20,000 টাকার চাকরি দেবে? টাকা তো এত সস্তা এখনো হয়নি। মিথ্যা কথা বলার আমার এই বিশ্রী স্বভাবটার কথা কি আপনাকে বলেছি? বলেছি বোধহয়। মিথ্যা বলতে আমার খুব যে ভালো লাগে তা না। তবু হঠাৎ হঠাৎ বলতে হয়। দুলু আপার সঙ্গে যখন মিথ্যা বলি তখন সত্যি খুব খারাপ লাগে। এই যেমন এখন লাগছে। ইচ্ছা করছে তার হাত ধরে বলি, আপা যা বলেছি সব কিছু মিথ্যা, কিছু মনে করো না। দুলু আপা বলল, বাদামের শরবত খাবি? বাদামের আবার শরবত হয় নাকি? হয়। পেস্তা বাদাম হামাদিস্তায় পিষে শরবত বানায়। সেই সব শরবত তো পালোয়ানরা খায় বলে জানি। খেয়ে দেখ, খেতে খুব ভালো। না আপা, শরবত খাবো না, এখন যাব। দুলু আপা অন্যমনস্ক গলায় বলল, আচ্ছা শোন, তোর ভাইয়া মাঝে মাঝে গভীর রাতে এমন হা হা করে হাসে কেন? জানি না কেন, মনে হয় পাগল হওয়ার চেষ্টা করছে। দুলু আপা খানিকক্ষণ তাকিয়ে থেকে শান্ত স্বরে বললেন, পাগল হবার চেষ্টা করছে মানে? ঠাট্টা করছে আপা। না, তুই ঠাট্টা করছিস না, ব্যাপারটা কি বলতো? ব্যাপার কিছু না, ভাইয়া পাগলদের ওপর গবেষণা করছে তো, কাজেই মাঝে মাঝে পাগলদের মতো আচরণ করে, হা হা করে হাসে। তবে আপা, হা হা করে হাসি কিন্তু পাগলের লক্ষণ না। পাগলরা হা হা করে হাসতে পারে না। কে বলল? ভাইয়া বলেছে। দুলু আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, ওই দিন তোর ভাইয়াকে রাস্তায় দেখলাম, সঙ্গে রোগা মতো একটা মেয়ে। দুজন খুব হাত নেড়ে নেড়ে গল্প করছে। ওই মেয়েটা কে? খুব সম্ভবত আভা। সেও একজন পাগল বিশেষজ্ঞ। ওরা দুজন মিলে পাগল খুঁজে বেড়ায়। কি যে কথা তুই বলিস না রেনু, তুই কি সবসময় এমন বানিয়ে বানিয়ে কথা বলিস? আমি কিছু বললাম না, ঠোঁট টিপে হাসতে লাগলাম। এমন হাসি যার অনেক রকম অর্থ হতে পারে। দুলু আপা বললেন, তোরা তিন ভাই বোন সম্পূর্ণ তিন রকম। কারোর সঙ্গে কারোর মিল নেই। উঠি আপা? না না, বস, আর একটু বস। পা উঠিয়ে আরাম করে বস। তুই এসেই শুধু যাই যাই করিস কেন? আচ্ছা ঠিক আছে, আজ আর যাব না, থাকবো তোমার এখানে, রাতে ঘুমাবো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আয়, ছাদে পাটি পেতে সারা রাত কাটিয়ে দেই। বৃষ্টির মধ্যে পাটি পেতে শুয়ে দেখেছিস? দারুণ ইন্টারেস্টিং। শুধু বাতাস যখন বয় তখন খুব ঠান্ডা লাগে। আমি নিঃশ্বাস ফেলে বললাম, তুমি কিন্তু আপা একজন গ শ্রেণীর পাগল। গ শ্রেণীর পাগল মানে?
তিন ক্যাটাগরি পাগল আছে, ক, খ ও গ। তুমি গ ক্যাটাগরি। কি সব উদ্ভট তোর কথাবার্তা। অন্য গল্প কর। অন্য কি গল্প? ওই মেয়েটার কথা বল। কোন মেয়েটার কথা? আভা। আভার কথা কি বলবো? যা জানিস সব বলবি। আমি কিছুই জানি না, ওই মেয়েটিকে কখনো দেখিনি। সে কি? সত্যি দেখিনি, এ বাড়িতে কখনো আসেনি। দুলু আপা আগ্রহ নিয়ে বললেন, এলে তুই কি আমাকে খবর দিবি? হুম, দেব। অনেস্ট? অনেস্ট। আভার সঙ্গে দেখা হলো পরদিন। দুপুরবেলা দরজা খটখট করছে। আমি দরজা খুলতেই রোগামতো মেয়েটি বলল, রেনু ভালো আছো? শুরুতেই মেয়েটা আমাকে খানিকটা হকচকিয়ে দিল। হয়তো ইচ্ছা করেই দিল। মানুষকে হকচকিয়ে দিতে সবাই পছন্দ করে। আমি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আমি ভালো আছি। তুমি কি আমাকে চেনো? আমি হাই তুলতে তুলতে বললাম, না, যদিও আমি তাকে খুব ভালো করেই চিনেছি। রোদে ঘুরে মুখ লাল টকটকে হয়ে আছে, মাথার চুল উঠছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। দেখেই বোঝা যাচ্ছে খুব তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত মানুষের ঠোঁট শুকিয়ে থাকে। রঞ্জু কি ঘরে আছে? আমার মেজাজ খুব খারাপ হয়ে গেল। এই মেয়ে ভাইয়ের চেয়ে খুব কম করে হলেও 4-5 বছরের ছোট, অথচ কত অবলীলায় বলছে রঞ্জু কি ঘরে আছে। আমি শুকনো গলায় বললাম, না। আমাকে একটা জিনিস দেবার কথা, তোমাকে কিছু বলে যায়নি? না তো। আমি খানিকক্ষণ বসি। বসুন। আমি তাকে ভাইয়ের ঘরে নিয়ে গেলাম। আভা বিছানায় বসতে বসতে বলল, তুমি আমাকে এক গ্লাস পানি খাও, ঠান্ডা পানি। তোমাদের বাসায় কি ফ্রিজ আছে? না, ফ্রিজ নেই। দুলুদের বাসায় নিশ্চয়ই আছে। ওদের কাছ থেকে ঠান্ডা এক বোতল পানি এনে দেবে? তৃষ্ণায় আমার সমস্ত শরীর শুকিয়ে গেছে। খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে। আমি পানি আনতে গেলাম। একসঙ্গে দুটি কাজ হবে। দুলু আপাকেও বলা হবে আভা এসেছে। আভার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কথা বলতে পারবেন। দুলু আপা বাসায় ছিলেন না, তার নানু বাড়ি গিয়েছেন। সন্ধ্যার আগে ফিরবেন না। আমি পানির বোতল নিয়ে ফিরে এসে দেখি ভাইয়ার টেবিল থেকে একটা পেপার ওয়েট নিয়ে আভা তার স্যান্ডেলে কি যেন ঠুকঠাক করছে। আমাকে দেখে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল, পেরেক উঁচু হয়ে আছে, পা কেটে রক্তারক্তি। আজকাল কোনো স্যান্ডেলে পেরেক থাকে না, গাম দিয়ে জোড়া লাগানো হয়। আমার ভাগে কি যেন পড়ল, পেরেক লাগানো স্যান্ডেল। নিন, পানি নিন। টেবিলের উপর রাখো। তোমাদের বাসায় লোকজন নেই? খালি খালি লাগছে। না, আমি একাই আছি। বাকিরা কোথায়? এক বিয়েতে গেছেন। কার বিয়ে? আমি নিতান্তই বিরক্ত বোধ করছি। কার বিয়ে তা দিয়ে ওনার প্রয়োজনটা কি? আমি বললাম, যার বিয়ে তাকে আপনি চিনবেন না। আমি তোমাদের সব আত্মীয় স্বজনকে চিনি, রঞ্জু আমাকে বলেছে। বললাম তো তাকে আপনি চিনবেন না। সে আমাদের কোনো আত্মীয় নয়, আপার বান্ধবী। আপা একা কোথাও যায় না বলেই মাকে নিয়ে গেছে। আভা স্বাভাবিক ভঙ্গিতে বলল, মীরার বান্ধবী? ইয়াসমিনের কথা বলছো, যার এক ভাই জাপান এম্বাসির ফার্স্ট সেক্রেটারি? আমি শুকনো গলায় বললাম, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। রঞ্জু আর আমি কিছুদিন দীর্ঘ সময় একসঙ্গে ঘোরাঘুরি করেছি, তখন কথা হয়েছে। আমি বললাম না, তোমাদের সব কথা আমি জানি। তুমি তো আমার কথা বিশ্বাস করনি। এখন করছি। আপনি কিন্তু পানি খাননি। খাবো। আচ্ছা শোনো রেনু, তুমি কি আমাকে বিস্কিট বা এই জাতীয় কিছু দিতে পারবে? ঘরে আছে। সারাদিন কিছু খাইনি তো। সেই ভোর 7টায় 2 কাপ চা আর একটা টোস্ট বিস্কিট খেয়েছি। এখন বাজে 2টা, 7 ঘন্টা। খালি পেটে চা খেলে কি হবে জানো? হড়হড় করে সব বমি হয়ে যাবে। আপনি কি ভাত খাবেন? আমি এখনো খাইনি, আমার সঙ্গে খেতে পারেন। তোমার কম পড়বে না তো আবার? না, কম পড়বে না। তবে খাওয়ার তেমন কিছু নেই। আভা হাসতে হাসতে বলল, কিছু লাগবে না। তুমি বোধহয় জানো না, আমি শুধু ভাত খেতে পারি। খুব গরম ভাত লবণ ছিটিয়ে খেয়ে দেখো, ইন্টারেস্টিং লাগে। ভাতের আসল স্বাদ পাওয়া যায়। তরকারি দিয়ে খেলে ভাতের আসল স্বাদ পাওয়া যায় না। আপনি কি হাত মুখ ধোবেন? হ্যাঁ, ধোবো। তুমি যদি রাগ না করো তাহলে আমাকে একটা শাড়ি দাও, গোসল করে ফেলি। ঘামে সারা শরীর চটচট করছে। গা না ধুয়ে কিছু খেতে পারবো না। আমার কথাবার্তায় তুমি রাগ করছো না তো? না, রাগ করছি না। রাগে রাগি চোখে তাকিয়ে আছো কিন্তু। আমার চোখগুলোই ওরকম। তোমার চোখ খুব সুন্দর। আমি মন রাখা কথা বলি না। সত্যি কথা তোমাকে বললাম। নিতান্তই অপরিচিত একটা বাসায় কোনো মেয়ে এত সহজ স্বাভাবিক আচরণ করতে পারে, তা আমার ধারণার বাইরে ছিল। খুব বোকা ধরনের মেয়েরা হয়তো করলেও করতে পারে,
কিন্তু আভা বোকা নয়, চালাক মেয়ে। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে গোসল সারল। চিরুনি দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, এই বুঝি তোমাদের সেই একের ভেতর দুই আয়না? বাহ, সুন্দর তো। খেতে বসতে বসতে আমাদের ৩টা বেজে গেল। আভা খেতে পারল না। অল্প ৪টা ভাত মুখে দিয়েই বলল, রেনু, আমি খেতে পারছি না, আমার জ্বর আসছে। কেউ জ্বর আসছে বললে হাত বাড়িয়ে তার গায়ের উত্তাপ পরীক্ষা করা ভদ্রতা। আমার তা করতে ইচ্ছা করল না। আমি চুপ করে রইলাম। আভা থালা সরিয়ে উঠে পড়ল। রেনু, আমি কিছুক্ষণ শুয়ে থাকি? থাকুন। খাওয়া শেষ হলে তুমি আমার গায়ে একটা চাদর টাদর কিছু দিয়ে দিও তো, খুব শীত লাগছে। ঘরে প্যারাসিটামল আছে, খাবেন? না, আমি ট্যাবলেট খেতে পারি না, বমি হয়ে যায়। আমি খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে ভাইয়ার ঘরে গিয়ে দেখি আভা তার পুরনো কাপড়গুলি পরে চুপচাপ বসে আছে। আমার দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, বাসায় চলে যাব রেনু। জ্বর খুব বাড়বে। আমার মনে হয় এখনই বেড়েছে। দেখো, গায়ে হাত দিয়ে দেখো। এরপর জ্বর না দেখলে খারাপ দেখায়। আমি গায়ে হাত দিয়ে রীতিমতো চমকে উঠলাম। গা পুড়ে যাচ্ছে। এতটা জ্বর নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে কেউ কথা বলছে কি করে কে জানে। আপনি শুয়ে থাকুন। পাগল, এখন শুয়ে থাকা যাবে না। শোনো রেনু, আমাকে রিক্সা ভাড়া দিতে পারবে? এই অবস্থায় হেঁটে যাওয়া সম্ভব না। আমি এসেছিলাম কি জন্য জানো? টাকা ধার করতে। রঞ্জুকে বলেছিলাম শ'তিনেক টাকা জোগাড় করে রাখতে। যার সঙ্গে আমার সামান্য পরিচয় হয় তার কাছেই আমি টাকা ধার চাই। কি বিশ্রী অবস্থা। আমি ভেবেছিলাম রঞ্জুর কাছে কোনোদিন ধার চাইব না। মানুষ যা ভাবে তা করতে পারে না। ভাইয়া সম্ভবত আপনার জন্য টাকার ব্যবস্থা করেছে। বলেছিল করবে, তোমাকে দিয়ে দুলুর কাছ থেকে আনাবে। এই দেখো, তোমাদের সব কথা আমি জানি। রেনু, আমাকে রিক্সা ভাড়া দাও, আমি চলে যাই। আর শোনো, এই কাগজে আমার বাসার ঠিকানা লিখে দিয়ে গেলাম। রঞ্জুকে দেবে। ভাইয়া তো আপনার বাসা চেনে। এই বাসাটা চেনে না। আমি বেশি দিন এক বাসায় থাকি না। ভাড়া জমে যায়, তারপর বাসা বদলাই। আভা হেসে ফেলল, যেন খুব মজার কোনো কথা। আমার কাছে একটা ১০ টাকার নোট ছিল, আগামীকাল কলেজে যাবার ভাড়া। নোটটা এনে দিলাম। আভা বলল, রেনু, যাই। রঞ্জুকে কাগজটা দিও। দুঃখের ব্যাপার কি জানেন, ভাইয়াকে আমি কাগজটা দিতে পারলাম না। টেবিলের ওপর বই চাপা দিয়ে রেখেছিলাম। ভাইয়া বাসায় ফিরলে কাগজটা পেলাম না। পুরো টেবিল ২-৩ বার খোঁজা হলো, কাগজ পাওয়া গেল না। ভাইয়া বলল, বাদ দে, আভাই আসবে। আমার সমস্যা আছে, আমি ঠিকানা খুঁজে বের করতে পারি না। ঠিকানা থাকা না থাকা আমার কাছে একই। এত জ্বর নিয়ে গেল, তুমি তাকে দেখতে যাবে না? ঠিকানা নাই, যাব কি করে? টাকাটা খামে ভরে তোর কাছে দিয়ে দিচ্ছি। এরপর যখন আভা আসবে তাকে দিয়ে দিবি। ও কালই আসবে। উনি কাল আসবেন না। তুমি যদি না যাও, উনি আসবেন না। কে বলল তোকে? আমি জানি। তোদের বয়সী মেয়েদের সবচেয়ে বড় সমস্যা কি জানিস? তোদের বয়সী মেয়েরা মনে করে তারা পৃথিবীর সব কিছুই জানে। আসলে কিছুই জানে না। আভা কালই আসবে। ১০ টাকা বাজি। আভা এলো না। ১ মাস পার হয়ে গেল। তারপরেও না। ভাইয়া পুরনো বাড়িওয়ালার কাছে খোঁজ নিতে গিয়েছিল। সে রেগে ভূত হয়ে আছে। ভাইয়াকে এই মারে তো সেই মারে অবস্থা। এই মেয়ে কি আপনার আত্মীয়? স্ট্রেট জবাব দেন। ভয়ঙ্কর মেয়ে। রাত ৮টার সময় আমাকে বলল, চাচা কাল দুপুরে ১২টার মধ্যে ৪ মাসের ভাড়া দিয়ে দেব। খুব লজ্জিত, এত দেরি করলাম। বেশ কিছু টাকা পেয়েছি। চেক ব্যাংকে জমা দিয়েছি, কাল ক্যাশ হবে। প্রথম টাকাটা তুলেই আপনাকে দেব। আমি বললাম, ভালো কথা। তারপর মেয়েকে চাটা খাওয়ালাম। সে হাসি মুখে খাওয়া দাওয়া করলো। আমার ছেলে ভিডিও ক্লাব থেকে উত্তম সুচিত্রার পুরনো বাংলা ছবি এনেছে। মেয়ে বলল, ছবিটা এখন দিও না, একটু পরে দাও, আমি দেখব। আমার ছেলে বলল, আচ্ছা। তারপর মেয়ে করল কি, সবাইকে নিয়ে বেবি ট্যাক্সি করে বিদায়। ঘরবাড়ি খা খা করছে। বিছানা বালিশ সব আগেই সরিয়েছে। একটা একটা করে সরিয়েছে। কিচ্ছু টের পাইনি। অনেক মেয়ে দেখেছি জীবনে, এমন মেয়ে কিন্তু দেখি নাই। এখন আপনি বলেন, তার সঙ্গে আপনার সম্পর্কটা কি? কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললে তো হবে না। আপনি জোয়ান ছেলে, আর সেও সুন্দরী মেয়ে। সম্পর্ক আছেই, তবে সাবধান করে দিচ্ছি। ৪ নম্বর দূরবর্তী বিপদ সংকেত। যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। বৃদ্ধ মানুষের এই উপদেশ মনে রাখবেন। এই পর্বটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।